প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমার, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই বাসায় অবস্থান করছো। আর যদি তোমরা বাহিরে যাও তাহলে অবশ্যই তোমরা সামাজিক দূরত্বটাও বজায় রাখছো। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমাদের গত অনেকগুলো ক্লাস হয়েছে এবং আজকে আমি আমার ৩ নম্বর ক্লাসে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা অনেক আনন্দিত হব যে তোমরা তোমাদের এই যে রেগুলার ক্লাসগুলো হচ্ছে অনলাইনে, সেগুলো যদি মনোযোগ সহকারে করো এবং তোমরা বাসায় বসে যদি তোমাদের যে বই তোমরা কিনেছো সেই বইয়ের সাথে মিলিয়ে এবং তোমাদের এই আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখে তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও। শিক্ষার্থীরা, তোমরা যেন পড়াশোনা তোমাদের জন্য কোনো ক্ষতি না হয় সেই জন্য কিন্তু ঢাকা কলেজ কর্তৃপক্ষ এই অনলাইনের ক্লাসগুলোর ব্যবস্থা করেছে এবং সেজন্য আমি ঢাকা কলেজের এই অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকলকেই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে আমি আমার ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। যুক্তিবিদ্যা প্রথম পত্র তোমরা পড়ছো, তোমাদের বিষয় কোড হচ্ছে 121। এতদিন আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সেই প্রথম অধ্যায়টির শিরোনাম ছিল যুক্তিবিদ্যা পরিচিতি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে ক্লাস করব, সেটি হচ্ছে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। এখানে যুক্তিবিদ্যার সাথে যে বিভিন্ন বিদ্যার যে সম্পর্ক এবং পার্থক্য সেগুলো নিয়ে আলোচনা করা হয় মেনলি, এবং বিভিন্ন বিদ্যার সাথে যুক্তিবিদ্যার যে পারস্পরিক নির্ভরশীলতা সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা ও দর্শন। যেহেতু এই তোমাদের দ্বিতীয় অধ্যায়তে বিভিন্ন বিদ্যার সাথে যুক্তিবিদ্যার পার্থক্য, সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতা নিয়ে আমরা আলোচনা করব, সেই সূত্র অনুযায়ী আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যুক্তিবিদ্যা দর্শন। আজকে আমরা যুক্তিবিদ্যা এবং দর্শনের সাথে যে সম্পর্ক আছে বা সাদৃশ্য, বৈসাদৃশ্য আছে এবং পারস্পরিক যে নির্ভরশীলতা আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসো, তোমরা যেহেতু গত ক্লাসগুলোতে যুক্তিবিদ্যা সম্পর্কে জানছো এবং আমরা যুক্তিবিদ্যার স্বরূপ, ধারণা এবং বেসিক যে কথাগুলো আছে যুক্তিবিদ্যা সম্পর্কিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সেজন্য আজকে আমরা আসলে প্রথমেই দর্শন সম্পর্কে জেনে যাই। দর্শনের শব্দটির উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা আমরা আগে জেনে নিই। দর্শনের ইংরেজি শব্দ ফিলোসফি। শব্দটি গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া থেকে এসেছে। ফিলোস এবং সোফিয়া শব্দের অর্থ যথাক্রমে অনুরাগ এবং জ্ঞান। তাহলে বুৎপত্তিগত দিক থেকে দর্শন হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা। দর্শন শব্দটি সংস্কৃত শব্দ, দৃশ ধাতু এবং অনুট সংস্কৃত প্রত্যয় যোগে শব্দটির উৎপত্তি। দর্শন মানে চোখে দেখা, তবে এখানে চোখে দেখা অর্থে না বুঝে দর্শন অর্থে আমরা বুঝবো তত্ত্ব দর্শন, জগৎ ও জীবনের স্বরূপ উপলব্ধি, সত্যের প্রত্যক্ষ উপলব্ধি বা সাক্ষাৎকারী দর্শন। আর দার্শনিক হলেন যিনি এই সত্য উপলব্ধির কাজে ব্যাপৃত বা যার এই সত্য উপলব্ধি করেছে। এখন তোমরা বলতে পারো, ম্যাডাম, যে তত্ত্ব দর্শন এবং জগৎ ও জীবনের স্বরূপ উপলব্ধি আর সেটা বলতে কি বোঝাচ্ছে? আসলে এই দর্শনের পরিধিটা অনেক ব্যাপক। যে তোমাদেরকে কোশ্চেন করা হয় যে উদ্ভিদবিদ্যা তোমরা পড়ছো, তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারি কি যে উদ্ভিদবিদ্যা পড়া মানে আমরা উদ্ভিদ সম্পর্কে জানছি, বা প্রাণীবিদ্যা পড়া মানে আমরা প্রাণী সম্পর্কে জানছি। কিন্তু দর্শন মানে যে জগৎ এবং জীবনের এমন কোনো দিক নেই যেটা নিয়ে দর্শন আসলে আলোচনা করে না। জগৎ এবং জীবনের যে মৌলিক যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আসলে দর্শন আলোচনা করে। এখন তোমরা বলতে পারো যে মৌলিক কোশ্চেন কোনগুলো? আমরা যে বুঝি যে মৌলিক যে আমাদের চাহিদা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এসব নিয়ে কি আলোচনা করছে? আসলে তা নয়। জগৎ এবং জীবনের যেমন জড়, মন, প্রাণ, আত্মা ইত্যাদি যে বিষয় সত্তা সম্পর্কিত যে আলোচনা, সেটাই আসলে দার্শনিক আলোচনা। কারণ তোমরা যদি একটি উদাহরণ দেখো, যে জ্যামিতিতে দেশ দেশ বলতে আমরা বুঝি যে স্পেস, সেটার মাপ নিচ্ছে বা সেটার মাপ নিয়ে কিন্তু আলোচনা করছে, কিন্তু দেশ বলতে কি বোঝাচ্ছে, কাল বলতে কি বোঝাচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু মাথা ঘামাচ্ছেন দার্শনিকরা। বার্ট্রান্ড রাসেল বলে একজন দার্শনিক আছেন, তিনি বলেছেন বিজ্ঞান এবং ধর্মের যে মধ্যবর্তী স্থান সেটাই আসলে দর্শন। কারণ ধর্ম যেসব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না বা বিজ্ঞানও যেগুলো নিয়ে আলোচনা করছে না, সেই সব বিষয়গুলোর নিয়ে কিন্তু আলোচনা করছে
দর্শন। এবং যারা হচ্ছে প্রকৃত জ্ঞান অনুরাগী এবং জানতে ভালোবাসেন, কৌতূহল প্রিয়, তারাই কিন্তু বিভিন্ন সত্যের উপলব্ধি করতে চান, তারাই কিন্তু দার্শনিক হিসেবে গণ্য হন। তাই বলে কিন্তু আমরা বলতে পারি না যে হচ্ছে তারাই শুধুমাত্র দার্শনিক। আসলে প্রকৃত অর্থে আমরা সকলেই কিন্তু দার্শনিক, কারণ আমরা সকলেই কিন্তু জানতে চাই সবকিছু। আমরা আমাদের মধ্যে অনেক কৌতূহল আছে। এবং দেখো, তোমরাও ছোটবেলা থেকে হয়তো অনেক সময় এমন অনেক কোশ্চেন করেছো যে আমরা কোথা থেকে আসলাম, কোথায় যাব, আমাদের ইয়েটা কি। তো এখানে কিন্তু আমরা আসলে এই যে দার্শনিক, আমরাও কিন্তু জন্মগতভাবে আসলে দার্শনিক। আচ্ছা, তাহলে আমরা এখন দেখে নিই আসলে দর্শন কি। সমগ্র বিশ্ব বা জগৎ এবং জীবন সম্পর্কে একটি সুসংবদ্ধ ও যৌক্তিক, বাস্তবসম্মত, প্রায়োগিক ও ব্যবহারিক অভিজ্ঞতা প্রসূত যুগোপযোগী জ্ঞান প্রদান করাই হলো দর্শনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। অর্থাৎ কি, এটা হচ্ছে একটি যৌক্তিক, খেয়াল করে দেখো, তার মানে কি, যুক্তিবিদ্যা তোমরা পড়েছিলে যে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা। তার মানে এখানে যৌক্তিক, বাস্তবসম্মত, প্রায়োগিক ও ব্যবহারিক অভিজ্ঞতা প্রসূত যুগ উপযোগী জ্ঞান প্রদান করা হলো দর্শনের মূল উদ্দেশ্য ও কাজ। অর্থাৎ এখানে কিন্তু দর্শন তার যে আমাদের জগৎ এবং জীবনের যে হচ্ছে মৌলিক যে সত্তা, সেটা এবং সত্য যে আমাদের সত্যগুলো যে রয়েছে সেটা কিন্তু প্রকাশ করতে চায়। এবং সেটা কিন্তু অবশ্যই কোনো ধর্মের আঁচলে বেঁধে না বা ধর্মান্ধ হয়ে না, সেটা অবশ্যই বিচার বুদ্ধি এবং হচ্ছে যৌক্তিক উপায় করতে চায়। তাহলে আমরা কি দেখছি, দর্শন জগৎ ও জীবন সম্পর্কে সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে একটি যৌক্তিক ব্যাখ্যা প্রদান করে থাকে। বিচার বিশ্লেষণ, সমালোচনা, মূল্যায়নই হলো দর্শনের প্রকৃতি ও বৈশিষ্ট্য। এখানে একটা জিনিস দেখো, মূল্যায়ন। মূল্যায়ন বলতে বোঝাচ্ছে যে আসলে কোনো একটা জিনিস কি, কোনটা হওয়া উচিত, কোনটা উচিত নয়, সেটা নিয়েও কিন্তু দর্শন আলোচনা করে। অন্যান্য বিজ্ঞান কিন্তু সেটা নিয়ে আলোচনা করছে না, তারা হচ্ছে সূত্র প্রণয়ন করছে বা কোনো কিছু আবিষ্কার করছে, কিন্তু সেটা মানুষের পক্ষে কি ব্যবহারের উপযোগী কি অনুপযোগী, মানুষের কল্যাণ বয়ে আনবে কি আনবে না, সেসব ব্যাপার নিয়ে কিন্তু অন্যান্য বিজ্ঞান আলোচনা করছে না। কিন্তু দর্শন কিন্তু মূল্যায়ন ধর্মী, তারা কিন্তু সব ধরনের বিষয় নিয়ে মানুষের পক্ষে কোনটা ক্ষতিকর, কোনটা বা লাভজনক, বা কোনটা মানুষের পক্ষে উপকারী হবে, সেসব বিষয় নিয়ে কিন্তু দর্শন আলোচনা করছে। তার মানে কি, এটা হচ্ছে মূল্যায়ন ধর্মী একটি আমরা এই যে এক কথা একটি বিজ্ঞানও বলতে পারি যে দর্শন হচ্ছে, তাহলে দর্শন কে বলা হচ্ছে যে সকল বিজ্ঞানের জননী, অর্থাৎ মাদার অফ অল সায়েন্সেস। কারণ এই দর্শন থেকে কিন্তু প্রকৃতপক্ষে সকল বিজ্ঞানের জন্ম হয়েছে। যদি আমরা দর্শনের আদি পথ প্রদর্শক হিসেবে দেখতে চাই, তিনি হচ্ছেন থেলিস। তিনি হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ অব্দে জগতের আদি উপাদান কি, জড় না অজড়, সেই প্রশ্নটি উত্থাপন করে কিন্তু তিনি দার্শনিক যে যৌক্তিক দার্শনিক যে প্রশ্ন, সেটার সূত্রপাত ঘটান। এবং যুগে যুগে কালে কালে কিন্তু বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতবাদ দেন, এবং বিভিন্ন মতবাদ কিন্তু অন্যান্য মতবাদ দ্বারা হচ্ছে বাদ পড়ে যায়, কিন্তু তারা কিন্তু থেমে থাকেনি। তারা তাদের এই জগৎ এবং জীবন সম্পর্কে যে সত্য উদ্ঘাটনের যে প্রয়াস, তারা সেটা চালিয়ে গেছেন। এবং তোমরা অবশ্যই জানো যে প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, এই যে আমাদের মহান যে দার্শনিক নাম, তারা কিন্তু আমাদের এই বিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা অবদান রেখে গেছেন। আসলে বিভিন্ন দার্শনিক কর্তৃক যে প্রদত্ত সংজ্ঞা দর্শন সম্পর্কে, সেটা জেনে নিই। জর্জ বার্কলির মতে, ফিলোসফি বিং নাথিং বাট দ্য স্টাডি অফ উইজডম অ্যান্ড ট্রুথ। দর্শন হলো জ্ঞান ও সত্য সম্পর্কিত অনুসরণের একটি প্রক্রিয়া। কার্ল মার্কসের মতে, philosophy is an interpretation of the world in order to change it. অর্থাৎ পরিবর্তনের নিয়মে বিশ্বকে তাৎপর্যপূর্ণ করে তোলার প্রক্রিয়া হলো দর্শন। অর্থাৎ এই বিশ্বের একটি অন্যতম লক্ষ্য হলো পরিবর্তনের সাথে নিজেকে উপযুক্ত করে তোলা। এই যোগ্যতা সৃষ্টির ক্ষেত্রে দার্শনিক চর্চা বিশেষ রূপে সহায়ক একটি প্রক্রিয়া। প্লেটোর মতে, wonder is the feeling of a philosopher and philosophy begins in wonder. অর্থাৎ বিস্ময় দার্শনিকের একটি অনুভব, আবার দর্শনের সূচনা বিস্ময় থেকেই। অর্থাৎ আমরা বলতে পারি, জ্ঞানের প্রকৃত স্বরূপ দেখে দার্শনিকরা বিস্ময় হয়ে পড়েন এবং জীবনের প্রকৃত পথ অনুসরণের উপায়ের সাথে পরিচিত হন। অর্থাৎ আমি কিন্তু একটু আগে বলেছি, বিস্ময় আসলে দর্শনের সূত্রপাত, অর্থাৎ কৌতূহল থেকে, মানুষের জানার আগ্রহ থেকে কিন্তু আসলে দর্শনের সৃষ্টি হয়েছে।
বার্টন রাসেলের মতে দর্শন হচ্ছে ধর্মতত্ত্ব ও বিজ্ঞানের মধ্যবর্তী প্রদেশ, অর্থাৎ কতগুলো মৌলিক প্রশ্নের ব্যাপারে ধর্মতত্ত্বের যুক্তি যেখানে যুক্তি সম্পন্ন মানুষের কাছে অচল, এবং বিজ্ঞানও যেগুলোর মূল নিয়ে মাথা ঘামায় না, সেসব মৌলিক প্রশ্নের গুরু আলোচনাই দর্শন। তার বইয়ের নাম হচ্ছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। আর.জে হাস্ট বলেন দর্শন হচ্ছে মানুষের স্বরূপ এবং মানুষ যে জগতে বসবাস করে সেগুলোর সাথে জড়িত কতিপয় মৌলিক সমস্যার যৌক্তিক সমাধান। আমরা একটু আগে বলেছি মৌলিক সমস্যাগুলো কি, সেগুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা করছে ফিলোসফি। আর.জে হাস্টের বইয়ের নাম হচ্ছে ফিলোসফি। তাহলে আমরা এটি সংজ্ঞা দেখলাম, আমাদের দর্শন কি সেটা বুঝলাম, তার থেকে আমরা দর্শনের প্রকৃতি দেখতে পারি। প্রকৃতি কি? যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার প্রচেষ্টাই হচ্ছে দর্শন। জ্ঞানের প্রতি ভালোবাসা জাগ্রত প্রক্রিয়া হচ্ছে দর্শন। জ্ঞান চর্চার প্রক্রিয়াকেও দর্শন বলা হচ্ছে। চিন্তা সম্পর্কিত চিন্তা ক্রিয়া সম্পাদনের প্রক্রিয়া হলো দর্শন। পুঙ্খানুপুঙ্খ সত্যানুসন্ধানের প্রক্রিয়া হচ্ছে দর্শন। তাছাড়া আমরা যদি বলি নিরবিচ্ছিন্ন সত্যতা যাচাইকরণ, বাস্তবিকতা বিষয়ক অনুশীলন, কার্যক্রম সম্পর্ক বিষয়ক অনুশীলন, মূল্যবোধ, তারপর অস্তিত্ব বিষয়ক অনুশীলন, যুক্তি নির্ভর অনুশীলন, জ্ঞান ও সত্য সম্পর্কিত অনুশীলনের প্রক্রিয়াই হচ্ছে আসলে দর্শন। আসলে এবার আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে একটু জেনে নিই। যদিও আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে এগুলো বলেছি, তারপর আবার যেহেতু আমরা দর্শন এবং যুক্তিবিদ্যার সম্পর্ক নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা আবার একটু যুক্তিবিদ্যার স্বরূপগুলো জেনে নিই। যুক্তিবিদ্যা শব্দের ব্যুৎপত্তি অর্থ থেকে আমরা দেখি, সেটা হচ্ছে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লগোস থেকে। লগোসের বিশেষণ হচ্ছে লজাইক। লজাইক থেকে এসেছে ইংরেজি লজিক শব্দটি। লগোস অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। আসলে যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা দেখি আমরা। যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে যুক্তিবিদ্যা বলে। তোমরা এটা জেনেছো যে যুক্তিবিদ্যা কি, অর্থাৎ কি ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে যুক্তিবিদ্যা। এবং তোমরা জানো যুক্তিবিদ্যার মূলই হচ্ছে অনুমান, এটা প্রিভিয়াস ক্লাসগুলোতে জেনেছো। আসলে আমরা একটু যুক্তিবিদ্যার সন্তোষজনক যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দুটো আবার একটু দেখে নিই। জন স্টুয়ার্ট মিলের মতে লজিক ইজ দ্য সায়েন্স অফ দ্য operations of the understanding which are subservient to the estimation of evidence, both the process itself of advancing from knowns to unknown and all other intellectual operation is in so far as auxiliary to this. তার গ্রন্থের নাম হচ্ছে এ সিস্টেম অফ লজিক। তার মতে যুক্তিবিদ্যা হচ্ছে সেই বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় মনন ক্রিয়া ও তার সহায়ক মানসিক প্রক্রিয়া সমূহ সম্পর্কে আলোচনা করে। তাহলে আমরা কি দেখছি যে যুক্তিবিদ্যা সেই বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য, অর্থাৎ জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় মনন ক্রিয়া ও তার সহায়ক মানসিক প্রক্রিয়া সমূহ সম্পর্কে আলোচনা করে। তোমরা জেনেছো সেটা আগেই। আরভিং মার্মার কপির মতে লজিক ইজ দ্য স্টাডি অফ দ্য মেথডস অ্যান্ড প্রিন্সিপালস ইউজ টু ডিস্টিংগুইশ গুড ফ্রম ব্যাড রিজনিং। অর্থাৎ যুক্তিবিদ্যা হলো অবৈধ বা মন্দ যুক্তি থেকে বৈধ বা ভালো যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের বিজ্ঞান। তার গ্রন্থের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক। তার মানে কি, যেখানে হচ্ছে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আমরা হচ্ছে পৃথক করার যে পদ্ধতি এবং নীতি আছে সেটার বিজ্ঞানী হচ্ছে যুক্তিবিদ্যা। সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা যদি তার যুক্তিবিদ্যার প্রকৃতি দেখি, সেই প্রকৃতিগুলো কি? যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও কলা। তোমরা জেনেছো আগে যে সেটা হচ্ছে তার সে নিয়ম কানুনগুলো প্রণয়ন করে এবং অবশ্যই সেই নিয়ম কানুনগুলো বাস্তবে প্রয়োগ করে, সেজন্য সে যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান ও কলা। যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান, কারণ হচ্ছে সে যুক্তিবিদ্যা হচ্ছে সত্যকে অর্জন করতে চায়, সেজন্য সে আদর্শমূলক বিজ্ঞান এবং হচ্ছে আদর্শকে সামনে রেখে কিন্তু যুক্তিবিদ্যা তার প্রণয়ন করে, তার যে পদ্ধতি সেটা প্রণয়ন করে। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান, সেটা তোমরা আগে জেনেছো। যুক্তিবিদ্যা একটি আবিষ্কার ও প্রমাণের পদ্ধতি বা একটি বিজ্ঞান।
আসলে এবার আমরা দর্শন এবং যে যুক্তিবিদ্যা তাদের মধ্যে সাদৃশ্য আছে সেটা দেখে নিই। যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই সত্যের উদ্ঘাটন করতে প্রয়াসী। উভয়ই যেকোনো কুসংস্কার, প্রাধিকার ও নির্বিচার নীতির বদলে যুক্তির শুদ্ধতার উপর নির্ভরশীল। অর্থাৎ কেউ কিন্তু কুসংস্কারের বশবর্তী হয়ে কোনো পদ্ধতি অবলম্বন করে না, এবং দার্শনিকরাও কিন্তু কোনো ধরনের ধর্মীয় গোঁড়ামিকে প্রশ্রয় দেয় না। যদিও মধ্যযুগে দার্শনিকরা একটু ধর্মের খোলসে আবৃত ছিল, দার্শনিক মতবাদগুলো বা ধর্ম দ্বারা চালিত হচ্ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই ধর্ম খোলস থেকে বের হয়ে গেছে এবং তারা কিন্তু কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে এবং বিজ্ঞানের যে নব আবিষ্কার হয়েছে সেই নব আবিষ্কারকে কিন্তু মেনে নিয়েই তারা তাদের যে দার্শনিক আলোচনা সেটা চালিয়ে গেছেন। দর্শন ও যুক্তিবিদ্যা উভয়ই সার্বজনীন দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং উভয় শাখায় ভাষার গুরুত্ব আলোচনা করে থাকে। তোমরা আগেও জেনেছো, আমি যখন যুক্তিবিদ্যার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম বা পরিধি নিয়ে আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমরা ভাষার কথাটি বলেছিলাম যে ভাষায় যদি আমরা ভালো মতো মানে প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের যুক্তি বা আমাদের দর্শনের যে আলোচনা সেটা কিন্তু কোনো থাকে না, গুরুত্ব থাকে না। কারণ আমরা যে দৈনিক জীবনে ভাষা প্রয়োগ করি সেগুলো বেশিরভাগ অস্পষ্ট থাকে, দ্ব্যর্থক। হ্যাঁ, অবশ্যই অস্পষ্ট এবং দ্ব্যর্থক ভাষা যে প্রয়োজনীয়তা নেই তা নয়, কিন্তু ভাষা যদি ভালো মতো বিশ্লেষণ করা না হয়, সেক্ষেত্রে কিন্তু যুক্তি বা আমাদের যে সিদ্ধান্ত যে আমরা আসবো সেগুলো কিন্তু ফলপ্রসূ হবে না। আমরা দর্শন এবং যুক্তিবিদ্যার মধ্যে যে বৈসাদৃশ্য আছে বা অমিল আছে সেটা দেখে নিই। দর্শনের পরিসর অনেক ব্যাপক। জীবনে এমন কোনো দিক নেই যা দর্শনে আলোচনা করে না। দর্শন হলো ভাষার যৌক্তিক বিশ্লেষণ এবং জীবন ও জগতের সামগ্রিক মূল্যায়ন। এজন্য বলা হয়, সমগ্র বিশ্বজগতে এমন কোনো বিষয় নেই, মানব অভিজ্ঞতার এমন কোনো দিক নেই যা দর্শনের আলোচনার আওতায় পড়ে না। তাই না? আমরা একটু আগে বলেছি। অন্যদিকে যুক্তিবিদ্যার পরিধি দর্শন অপেক্ষা সংকীর্ণ। যুক্তিবিদ্যা যথার্থ জ্ঞানের শর্তাবলী আলোচনা করে কখনো অভিজ্ঞতার জগতের বাইরে যেতে পারে না। এটি কখনো ইন্দ্রিয়গ্রাহ্য জগৎকে অতিক্রম করে যেতে পারে না। অর্থাৎ ইন্দ্রিয়, আমরা জানোই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, সেটার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানটা লাভ করি। সেই ইন্দ্রিয় জগতের পরে যে জগৎটি আছে সেটা সম্পর্কে কিন্তু সেখানে যুক্তিবিদ্যা কাজ করে না, কিন্তু বা যুক্তিবিদ্যা সেটা নিয়ে আলোচনা করে না। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে দর্শন ইন্দ্রিয়গ্রাহ্য বা পদার্থিক জগৎ অতিক্রম করে অতীন্দ্রিয় সত্তার জগতে পৌঁছাতে পারে। কারণ দর্শন হচ্ছে জড়, প্রাণ, মন, ঈশ্বর, আত্মা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে থাকে। 2 নম্বরে দেখো, দর্শন হলো একটি সামগ্রিক বিষয়, অন্যদিকে যুক্তিবিদ্যা হলো দর্শনের একটি অপরিহার্য শাখা। 3 নম্বরে দেখো, দর্শনের বিষয়বস্তু হলো জগৎ জীবনের মৌলিক সমস্যা বা সর্বজনীন যে কৌতূহলের বিষয়। পক্ষান্তরে যুক্তিবিদ্যার বিষয়বস্তু হলো যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা। 4 নম্বরে দেখি, যুক্তিবিদ্যা তার বিষয়বস্তু সম্পর্কে কিছু সার্বিক নীতিমালা প্রণয়ন করতে পারে, কিন্তু দর্শনের কোনো সিদ্ধান্তকে সার্বজনীনভাবে বিতর্কের ঊর্ধ্বে বলা চলে না। কারণ দার্শনিকরা যেভাবে বিভিন্ন অতীন্দ্রিয় সত্তা বা বিভিন্ন অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনা, তখন কিন্তু সেটা সার্বিক সিদ্ধান্তে আসাটা একটু কষ্টসাধ্যই হয়ে যায়। সেখানে সার্বিক বিতর্কে মানে তারা বিতর্কের মধ্যেই থাকে বা নিশ্চিত সত্য হচ্ছে সবসময় হয়তো আসে না। পারস্পরিক নির্ভরশীলতা যদি আমরা এখন দেখি, যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য যাই থাকুক না কেন, উভয়ের মধ্যে গভীর পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান। ব্যাপক অর্থে যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা। দর্শনের বিষয়বস্তু প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়। যেমন ধরো যে জ্ঞানবিদ্যা, তত্ত্ববিদ্যা এবং মূল্যবিদ্যা। সেই মূল্যবিদ্যারই একটি শাখা হচ্ছে যুক্তিবিদ্যা, এবং তাছাড়া মূল্যবিদ্যার আরো 2টি শাখা আছে, সেটা হচ্ছে নীতিবিদ্যা এবং নমতত্ত্ব। এবং দেখো দর্শনের মধ্যে আমরা কত কিছু পাচ্ছি, মানে জীবন এবং জগতের এবং জীবনকে নিয়ে যে কোশ্চেন করা যায়, জীবন কি সেটা নিয়ে কিন্তু দর্শন আসলে আলোচনা করে। তাই দেখো জীবন, জ্ঞানবিদ্যা, তত্ত্ববিদ্যা, মূল্যবিদ্যা এবং মূল্যবিদ্যার মধ্যে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, তার মানে কি জগৎ এবং জীবনের যে সব বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করছে আসলে দর্শন। সেজন্যই তাকে কিন্তু বলা হচ্ছে মাদার অফ অল সায়েন্সেস। দেখো আমাদের পারস্পরিক যে সম্পর্ক সেটা আমরা একটু দেখে নিই। যুক্তিবিদ্যা হচ্ছে মূল্যবিদ্যা নামক দর্শনের একটি শাখার অন্তর্গত। অর্থাৎ মূল্যবিদ্যা নামক দর্শনের শাখাটির যে অংশ সত্যতা বৈধতা নিয়ে আলোচনা করে তাই হলো যুক্তিবিদ্যা। অন্যদিকে যুক্তিবিদ্যা হলো সমগ্র দার্শনিক আলোচনার অপরিহার্য বিষয়, কেননা দর্শন মূলত যুক্তি নিয়ে তার বিষয়বস্তুকে আলোচনা ও প্রমাণ করে থাকে। আমরা একটু আগে কি বলেছি, যে জগৎ এবং জীবনকে নিয়ে যে আলোচনা করে সেটা অবশ্যই যৌক্তিক হতে হয়। যুক্তি ছাড়া কিন্তু দার্শনিকটা এক পাও নড়েন না, তার যুক্তি দিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যান।
2 নম্বর দেখো, যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি যে নিয়মাবলী নির্দেশ করে দর্শনকে কিন্তু তা মেনে চলতে হয়, এবং সত্তার স্বরূপ ও অস্তিত্ব সম্পর্কে দর্শন যে যুক্তি প্রদর্শন করে সেগুলো অবশ্যই যৌক্তিক নিয়মাবলীর সাথে সংগতিপূর্ণ হতে হয়। এদিক থেকে দর্শন যুক্তিবিদ্যার উপর নির্ভরশীল। অন্যদিকে দর্শন যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলী নিশ্চয়তা বিধান করে থাকে, যেমন অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি, কার্যকর নিয়ম ইত্যাদি। যুক্তিবিদ্যা এই নিয়মগুলোকে স্বতঃসিদ্ধ হিসেবে স্বীকার করে নেয়। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে এই নিয়মগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে দেখো এই নিয়মগুলো কিন্তু যুক্তিবিদ্যা দর্শন দিচ্ছে এবং সেটা কিন্তু যুক্তিবিদ্যা মেনে নিচ্ছে। তার মানে কি উভয়ের সাথে কিন্তু আসলে মিলেমিশেই থাকছে, নাহলে কিন্তু আসলে সম্ভব নয়, তাই না? আচ্ছা, এখন দেখি যে তারা যে উভয়ে যে উভয়ের উপর নির্ভরশীল সেই সম্পর্কে বার্ট্রান্ড রাসেল কি বলেছেন। বার্ট্রান্ড রাসেল বলেছেন, লজিক ইজ দ্য এসেন্স অফ ফিলোসফি, অর্থাৎ যুক্তিবিদ্যা হলো দর্শনের শাশ্বততা, যেটা ছাড়া আসলে দর্শন চলতে পারে না। যুক্তির আলোকেই দর্শন তার আলোচ্য বিষয়বস্তুকে বিশ্লেষণ ও মূল্যায়ন করে। জ্ঞান বিজ্ঞানের যে কোনো বিষয় দর্শনের মর্যাদা পেতে হলে তা যৌক্তিক ভিত্তি সম্পন্ন হতে হয়। যুক্তিবিদ্যা একদিকে যেমন দর্শনের শাখা, তেমনি যুক্তিবিদ্যা আবার দর্শনের অপরিহার্য ভিত্তি। হেগেল একজন দার্শনিক। হেগেলের মতে চিন্তা ও সত্তা এক ও অভিন্ন। খেয়াল করে দেখো, চিন্তা ও সত্তা এক ও অভিন্ন, এদের মধ্যে কোনো বিরোধ নাই। আমরা চিন্তার মাধ্যমেই সত্তার জ্ঞানে পৌঁছে যাই। তার মতে যেহেতু যুক্তিবিদ্যা চিন্তা নিয়ে আলোচনা করে এবং দর্শন হচ্ছে সত্তা নিয়ে আলোচনা করে, সেহেতু উভয় তারা একই সূত্রে গাঁথা। অর্থাৎ দর্শন ছাড়া হচ্ছে যুক্তিবিদ্যা চলতে পারছে না, যুক্তিবিদ্যা ছাড়া কিন্তু দর্শনও চলতে পারছে না। শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসটি এখন পর্যন্ত থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসটি দেখার জন্য। আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো এবং তোমরা বাসায় বসে অবশ্যই তোমাদের পড়াশোনাটি চালিয়ে যাবে, এবং তোমরা আশা করি তোমরা বইগুলো কিনেছো এবং বইগুলোর সাথে এবং আমাদের ক্লাসগুলো দেখবে, দেখে তোমরা স্টাডি করো বাসায় বসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।